তোমার জাদুর লাঠি আমাকে দাও। আমি আজ অবধি কারোটা নিইনি। রাতে ঘুমানোর সময় ঘরের দরজা খোলা রাখিস, আমি জাম্বুরা খেতে আসব। নারকেল তেলের বোতল আর বিদেশি বেলুন সাথে এনো, না হলে সমস্যা হবে। রাতে আমি ব্লাউজ আর পেটিকোট পরে ঘুমিয়েছিলাম। সেদিন রাতে যা হলো তা কোনো দিন ভুলব না। আমি তিতলি, বয়স ৩৭। আমি বর্তমানে এক গৃহবধূ। আমি এক একান্নবর্তী পরিবারের বউ, কিন্তু আমি ছিলাম আধুনিক মনোভাবের মেয়ে। আর আমার এই মনোভাবের জন্য আমি আমার দিদিকে ধন্যবাদ জানাই। আমার দিদির জন্যই আমি অনেক কিছু জেনেছি। সেই সময় আমি ক্লাস 9-এ পড়ি এবং আমার দিদি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আমাদের বাড়ি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, এক মফস্বল শহরের সংলগ্ন এক ননু গ্রামে। আমাদের পরিবারের তখন প্রচুর জমি জায়গা ছিল এবং তার সাথে সাথে আমার ঠাকুরদার একটি বিশাল চালের আড়ত ছিল সেই মফস্বল শহরে। আমার ঠাকুরদার 4 ছেলে এবং 1 মেয়ে। আমার বাবা ঠাকুরদার তৃতীয় ছেলে, মানে আমার 2 জ্যাঠা ও 1 কাকা এবং 1 পিসি আছে। আমার বড় জ্যাঠুর 2 সন্তান, আমার বড়দা এবং আমার বড়দি। মেজ জ্যাঠুর 1 ছেলে, আমার মেজদা। আর আমার বাবার 2 মেয়ে, আমি আর আমার দিদি। ছোট কাকুর 1 ছেলে, নাম বিশু। এবার মূল গল্পে ফেরা যাক। আমি আর আমার দিদি বেশ ছোট বয়স থেকেই একই ঘরে একই বিছানায় রাতে শুতাম। আমি আমার দিদিকে একটু ভয় পেলেও আমার দিদি আমার সাথে বন্ধুর মতো মিশত। আমাদের লোকালিটিতে একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত, যার ফলে আমাদের স্কুলে ক্লাস 9-এ ওই স্কুল থেকে অনেক ছাত্রী ভর্তি হতো। আর হ্যাঁ, ওই স্কুলটা ছিল কোয়েড, মানে ওখানে ছেলে এবং মেয়েরা একসাথে লেখাপড়া করত। আমি যখন ক্লাস 9-এ উঠি সেই বছরও অনেক ছাত্রী ভর্তি হলো আমাদের স্কুলে। এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড অনিতার সাথে দেখলাম পাপিয়া বলে নতুন আসা একটা মেয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি, অনিতা আর পাপিয়া ধীরে ধীরে বেশ ভালো বন্ধু হয়ে গেলাম। পাপিয়া বলল যে আগের স্কুলে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হয়েছে। আমি আর অনিতা প্রথম পাপিয়ার কাছেই গল্পের বই দেখি, যেটাতে ভিন্ন রকমের মন মাতানো গল্প থাকত। পাপিয়া এও বলে যে সে নাকি ক্যাসেটে জোগাড় করতে পারে নীল সিনেমার। আমরা ঠিক করি যে একদিন আমরা স্কুলে না গিয়ে অনিতাদের বাড়ি যাব। অনিতাদের বাবা মা অফিসে যায় আর সারাদিন বাড়ি ফাঁকা থাকে, আর ওদের বাড়িতে ক্যাসেট প্লেয়ারও আছে। আমরা বাড়িতে বললাম স্কুল প্রজেক্টের জন্য আমরা অনিতাদের বাড়িতে যাব। আমাদের বাড়ির লোক বিনা সন্দেহে আমাদের পারমিশন দিয়ে দিলেন। আমরাও নির্দিষ্ট দিনে অনিতাদের বাড়িতে হাজির হলাম। পাপিয়া 3টে ক্যাসেট এনেছিল। পাপিয়া বলল একটা রোম্যান্টিক টাইপ ফিল্ম চালাবে। আমরা এইসব বিষয়ে তেমন কিছুই জানতাম না। আমরা বললাম তুই যেটা ভালো বুঝিস সেটা চালা। ও প্রথম ক্যাসেট চালালো। পর্দায় ভেসে উঠল একটা ছেলে আর একটা মেয়ের সিনেমা। সিনেমার অদ্ভুত দৃশ্য দেখে আমার মধ্যে কেমন যেন অনুভূতি হচ্ছিল। আমার বেশ ভালো লাগছিল। একটু পর পাপিয়া আমার অবস্থা বুঝতে পেরে কেমন যেন আচরণ করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ আমি চোখ বুজে থাকলাম। আমি চোখ খুলতেই অনিতা আর পাপিয়া জিজ্ঞাসা করল, কিরে কেমন লাগলো? আমি বললাম দারুণ। ওরা বলল তবে এবার 3 জনে মিলে গল্প করা যাক। একটু পর আমরা 3 জন গল্প করতে শুরু করলাম। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। সারা দিন এভাবেই কেটে গেল। সে একটা দারুণ অনুভূতি। তারপর বিকেলবেলা আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। অনিতাদের বাড়ি থেকে ফিরে আসার সময় আমার একটু ভয় ভয় করছিল, কারণ আমার এটা প্রথম অভিজ্ঞতা। তাছাড়া বাড়িতে সবাই গ্রুপ স্টাডির কথাটা বিশ্বাস করবে তো? তবে বাড়ি ফিরে আমি অনেকটা রিল্যাক্স ফিল করলাম, কারণ দেখলাম বাড়ির পরিবেশ আর 5টা দিনের মতোই স্বাভাবিক। তবে দেখলাম আমার দিদি শেলি বাড়ি ফিরেছে। দিদি কলেজে ভর্তি হবার পর সেখানে হোস্টেলে থাকে, তবে সামনে কি একটা লম্বা ছুটি আছে, তাই ছুটি কাটাতে এসেছে। আমি নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি এসেছি দেখে দিদি আমাদের ঘরে এলো। আমাকে দেখে বলল, কিরে তিতলি, এসেই শুয়ে পড়লি যে, শরীর খারাপ নাকি? আমি বললাম না, এমনি। সে বলল, জানি না বাপু কি গ্রুপ স্টাডি করে এলি যে এত টায়ার্ড হয়ে পড়লি। আমাকে চাইলে সত্যিটা বলতে পারিস, আমি কাউকে কিছু বলবো না। আমি প্রসঙ্গটা এড়িয়ে যাবার জন্য বললাম, না না, এই একটু মাথা ধরেছে তো তাই। দিদি আমার পাশে বসে বলল, ন্যাকামি না করে সত্যিটা বল, ওরকম গ্রুপ স্টাডি আমি অনেক করেছি, তোর মুখ চোখ দেখে আমি বেশ আন্দাজ করতে পারছি।
আমি বুঝলাম ধরা পড়ে গেছি। দিদির কাছে সব সত্যিটা ধীরে ধীরে বললাম। দিদি সব শুনে বলল, রাতে রেডি থাক, তোর জন্য সারপ্রাইজ আছে। রাতে খাওয়া দাওয়ার পর আমি আর দিদি শুতে গেলাম। দিদি ঘরে এসে দরজাটা লক করে দিল আর আমার কাছে এসে বলল, আজ আমার বোনটা বড় হয়ে গেছে। দিদি খুব সুন্দর একটা পারফিউম মেখেছিল। আমি সুন্দর গন্ধটা শুঁকতে থাকলাম। দিদি বলল, দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। এই বলে উঠে গিয়ে নিজের সুটকেস থেকে একটা নকল জাদুর লাঠি বার করল। আমি এসব আগে দেখিনি। অবাক হয়ে তাকিয়ে আছি দেখে দিদি বলল, এটা দিয়ে আমরা হোস্টেলে মেয়েরা মনের ইচ্ছা পূরণ করি। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? এরপর দিদি জাদুর লাঠি দিয়ে জাদু দেখাতে লাগলো। মিনিট 20 পর দিদি বলল, আজকের মতো এটুকুই থাক, না হলে সমস্যা হবে। আমরা হোস্টেলে ঘণ্টাখানেক ব্যবহার করি। একটু পর আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, আগে কি কখনো আসল জাদুর লাঠি দেখেছ? দিদি বলল, কয়েকবার দেখেছি। তবে শোন, তুই তো জানিস অমরদা মানে আমাদের পিসির ছেলে আমার চেয়ে 2 বছরের বড় হলেও আমরা বন্ধুর মতো মেলামেশা করি। ঘটনাটা 2-3 বছর আগে ঝাপানের সময়ের। সেই বছর আমি আর মা গেছিলাম পিসির বাড়ি ঝাপান দেখতে। আমরা সবাই প্রায় 7-8 জন পিসির বাড়ি থেকে গেছিলাম ননুগ্রামের ঝাপানতলায়। আর ওখানে একটা বিরাট মেলা বসে। ননুগ্রামের সেই মেলায় সেবারে নাগরদোলা এসেছিল। আমরা সবাই নাগরদোলা চাপলাম। সেই দলে মা আর পিসিমাও ছিল। কিন্তু আমার মাথা ঘুরে গিয়ে বমি হয়ে যায় ওই সময়। আমি একটু সুস্থ হলে পিসিমা অমরদাকে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বাকিরা ওখানে মেলা ঘুরে দেখতে থাকে। আমি অমরদার সাথে বাড়ি ফিরছিলাম। শরীর দুর্বল ছিল, তাই আমি রাস্তায় হোঁচট খাই। প্রায় পড়েই যাচ্ছিলাম। অমরদা আমাকে ধরে ফেলে। এ সময় অমরদা একটা জাম্বুরা ধরে ফেলে। কি যে একটা অবস্থা বলে বোঝাতে পারবো না। আমি ওকে কিছু বললাম না। আমরা বাড়ি পৌঁছলে আমাকে অমরদা নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে বলে। বাড়িতে আর কেউ ছিল না। আমিও চোখ বুজে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছিল, তাই শুতেই আমার একটা ঘুম ঘুম ভাব এলো। আমি বেশ ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার খুব কাছে আছে। চোখ খুলে দেখি অমরদা আমার পাশে বিছানায় বসে আছে। আমি সেদিন শাড়ি পরেছিলাম, ব্লাউজ একটু অগোছালো হয়েছিল, সেদিকে আমার খেয়াল ছিল না। অমরদা বলল, মেলায় নাগরদোলায় ওঠার পর থেকে তোকে অনেক ক্লান্ত লাগছে, ভাবলাম তোর একটু সেবা করি। আমি ছোটবেলা থেকেই অমরদাকে আমার ভালো লাগতো। আমি বললাম, ঠিক আছে, সেবা কর। আমার সম্মতি পেয়ে অমরদা ঘণ্টাখানেক আমায় সেবা যত্ন করল। মাঝে মাঝে ফল খেলো। কিছুক্ষণ পর বাড়ির সকলের ফেরার সময় হয়ে গেছিল। অমরদা আমাকে নিয়ে তার ঘরের সাথে লাগোয়া বাথরুমে নিয়ে গেল আর বলল, ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে ঘর গুছিয়ে নিচ্ছি। সেইবার পিসির বাড়িতে 3 দিনে আমরা প্রায় 7-8 বার অনেক মজা করেছিলাম। এর পরেও আমি পিসির বাড়ি গেলে বা অমরদা আমাদের বাড়ি এলে আমরা সকলের নজর এড়িয়ে গল্প করতাম। এটা ছিল আমার জীবনের প্রথম জাদুর লাঠি নেয়ার অভিজ্ঞতা। দিদির কথা শুনে আমারও কেমন যেন লোভ হচ্ছিল, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এবার দিদি 2 দিন ছিল আমাদের বাড়িতে, আর সেই 2 দিন দিদি আমাকে অনেক কিছু শিখিয়েছিল। কলেজের ছুটি শেষ হতেই দিদিকে ফিরে যেতে হলো। যাবার সময় আমাকে দিদি তার নকল জাদুর লাঠি দিয়ে গেল, যাতে আমি একা কিছু করতে পারি। কিন্তু আমি জানতাম না ভাগ্যদেবতা আমার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছেন। কিছুদিন পরে অনিতা আর পাপিয়া একদিন বিকেলের দিকে এলো আমাদের বাড়িতে দেখা করতে। আমি আমার আর দিদির মধ্যে শেষ কিছুদিনের ঘটে যাওয়া ঘটনার কথা বলতে চাইনি, কিন্তু পাপিয়া আমার হাঁটাচলা দেখে বলল যে আমি ইতিমধ্যে কারোর সাথে কিছু করেছি কিনা। আমি এড়িয়ে যাবার চেষ্টা করলেও ওরা দুজনে আমাকে সব সত্যি বলতে পিড়াপিড়ি করল, আর আমাকে বাধ্য হয়ে সব কথা খুলে বলতে হলো। এমনকি নকল জাদুর লাঠিও দেখালাম ওদের। দেখেই পাপিয়া আগে ওটা নিয়ে একাই ব্যবহার করতে শুরু করল, আর মাঝে মধ্যে আমাদেরও ব্যবহার করতে দিল। আমাদের বাড়িতে সব পুরুষরা নিজেদের কাজে সকাল থেকে বেরিয়ে পড়ে, আর বাড়ির মহিলা আর বাচ্চারা দুপুরে একটু ঘুমিয়ে নেয়। সেদিন আমি, পাপিয়া আর অনিতা নিশ্চিত ছিলাম যে আমরা ধরা পড়ব না। কিন্তু আমি জানতাম না আমার মেজদাদা সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, আর আমাদের ঘরে আওয়াজ হচ্ছে দেখে জানালার ফুটো দিয়ে উকি দিয়ে দেখছিল। এমনকি আমাদের কর্মকাণ্ড দেখে ফেলেছে। অনিতা আর পাপিয়া বাড়ি চলে গেলে মেজদাদা আমার ঘরে এসে আমাকে ভয়ও দেখালো যে ও সবাইকে বলে দেবে এসব কথা। আমি ওকে অনুরোধ করলাম যেন কাউকে কিছু না বলতে। তখনও বলল, তাহলে আমাকে জাম্বুরা খেতে দিতে হবে। আমি বুঝে গেলাম মেজদা কি বলতে চাচ্ছে।
তবুও একটু আশ্চর্য হয়ে ইস্তত বোধ করলাম। মেজদা বলল, তোর দিদি অমরদার সঙ্গে কি কি করেছে তা তোর বান্ধবীদের বলেছিস তা আমি শুনেছি। তোদের দুই বোনের সব কীর্তি আমি জেনে ফেলেছি, বেশি নাটক করলে সবাইকে বলে দেব। আমি দেখলাম মেজদা শুধু দেখেই ফেলেনি, শুনেও ফেলেছে সব কথা। আমি কোনো উপায় না পেয়ে মেজদাকে জাম্বুরা খেতে দিলাম। এদিকে প্রায় বিকাল হয়ে এসেছিল, আর বাইরে উঠোনে মা কাকিমারা উঠে পড়েছিল ঘুম থেকে। বাইরে গলার আওয়াজ পেয়ে আমি মেজদাকে বললাম, এখন কিছু না করাই ভালো, বাড়ির কেউ দেখে ফেলতে পারে। মেজদা রাজি হচ্ছিল না, তবুও ধরা পড়ে যাবার ভয়ে আমি বললাম, রাতে আমার ঘরে চলে এসো। মেজদা বলে গেল, রাতে যেন আমি দরজা খুলে রাখি, সবাই শুয়ে পড়লে ও আমার ঘরে আসবে। সারা সন্ধে আমি পড়ার ঘরে বসে একটুও পড়ায় মনোযোগ দিতে পারিনি। আমার মেজদার কথা ভেবে খুব এক্সাইটেড ছিলাম। দিদি কলেজে ভর্তি হবার পর থেকে আমাদের ঘরের টেবিলটা ফাঁকা হয়েছিল, আর আমার ভাই আমার থেকে মাত্র 1 বছরের ছোট, তাই ও আমার সাথে পড়তে বসত। পড়তে পড়তে আমার অস্থির ভাব লক্ষ্য করে আমার কাছে কারণ জানতে চাইল। আমি কিছু না বলে এড়িয়ে গেলেও বেশ বুঝতে পারলাম কিছু একটাও সন্দেহ করেছে, কিন্তু আমার চোখের সামনে তখন শুধু মেজদার কথা ছাড়া আর কিছুই আমি ভাবতে পারছিলাম না। রাতের খাওয়া দাওয়া সেরে আমি আমার রুমে এসে বসলাম, আর খাবার ঘরে আমার আর মেজদার চোখে চোখে কথা হয়ে গেল। রাতের খাবার শেষে আমি আমার ঘরে অপেক্ষা করছিলাম। রাতে আমি ব্লাউজ আর পেটিকোট পরতাম। আসলে তখনও গ্রামের দিকে মেয়েদের নাইটি পরার চল এতটা ছিল না। এই অবস্থায় মেজদাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। আমি দরজাটা শুধু ভেজিয়ে দিয়ে আলোটা অফ করে নাইট ল্যাম্পটা জ্বেলে দিলাম। দরজাটা লক করলাম না। আমি শুয়ে শুয়ে মেজদার অপেক্ষা করতে করতে বুঝতে পারলাম আমার অদ্ভুত লাগছে। একটু পর আমার ঘরের দরজাটা দেখি খুলে গেল। আমি বিছানায় পড়ে রইলাম, যেন ঘুমিয়ে পড়েছি। চোখের পাতা একটু ফাঁকা করে দেখে নিলাম, মুখ দেখতে পেলাম না, তবে নাইট ল্যাম্পের আলোতে বেশ বুঝতে পারলাম মেজদা ছাড়া আর কেউ নয়। মেজদা একটা কালো চাদর জড়িয়ে এসেছে, যাতে অন্ধকারে সহজে কেউ তাকে দেখতে না পায়। আমার ঘরে ঢুকে চাদরটা একপাশে রাখল। দেখলাম মেজদা একটা লুঙ্গি পরে আছে। মেজদা নাইট ল্যাম্পের আলোয় আমায় এক দৃষ্টে দেখতে লাগল। আমি তার চোখে আকর্ষণ দেখতে পেলাম। সে এসে আমার বিছানায় পাশে বসল। কিসের দিকে যেন তাকিয়ে আছে ঠিক বুঝতে পারলাম না। আমি যেন ঘুমিয়ে পড়েছি সেইভাবে শুয়ে রইলাম। মেজদা বলল, আমি জানি তুই জেগে আছিস। কথাটা শুনে আমি উঠে পড়লাম। দাদা বলল, আমি নারকেল তেল আর বিদেশি বেলুনে এনেছি। তোর সাথে প্রথমবার গল্প করব, তাই ভাবলাম এগুলো নিয়ে আসি। এগুলো ছাড়া অনেক ভালো লাগবে না। একটু পর আমরা গল্প করতে শুরু করলাম। বাড়ি ভর্তি লোকের মাঝে আমি চেঁচামেচি করছিলাম। মেজদা বলল, এত জোরে শব্দ করিস না, সবাই বুঝে যাবে। এই রাতে 40 মিনিটের মতো গল্প করেছিলাম। শেষ মুহূর্তে হঠাৎ দরজার কাছে খুট করে একটা শব্দ হতেই ঘুরে দেখি মেজদা দরজা লক করেনি, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আমাদের ছোট ভাই বিশু দাঁড়িয়ে আমাদের দেখছে, আর নিজে নিজে কি যেন করছে। আমি একটু হকচকিয়ে গেলাম। এমন মুহূর্তে ও আশায় রাগ হলো প্রচণ্ড। আরেকটু পরে আসলেই বা কি ক্ষতি হতো। রাগের মাথায় ভাবলাম, ও যদি আবার কাউকে কিছু বলে দেয় তাহলে তো সমস্যা হবে। মেজদাকে বললাম, বিশুকেও আমাদের গল্পের আসরে সামিল করি, তাহলে ও কিছু বলতে পারবে না। আমি আস্তে আস্তে বিশুর সামনে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই বুঝতে পারল না যে আমি ওর সামনে বসে আছি। আমার ছোঁয়া পেতেই ও ভয় পেয়ে পালাতে গেল, আর আমি ওকে বাধা দিলাম। বললাম, তোর লজ্জা করে না? এত রাতে আমার ঘরে ঢুকে কি করছিলি? আমি না তোর দিদি হই? ও পাল্টা দিল, তুই নিজের ঘরে মেজদার সাথে যা করছিলি তা খুব ভালো কাজ নাকি? বাড়ির সবাই জানলে কি হবে বলতো? আমি বললাম, কিন্তু বাড়ির লোককে কে বলবে? ও বলল, আমি যদি বলে দিই? আমি বললাম, তবে আমিও বলে দেব যে আমাদের দেখে ফেলেও সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে না জানিয়ে তুই চুপচাপ দেখছিলি। আমার কাছে ন্যাকা সাজিস না। তুই বাড়ির লোককে জানাতে চাইলে আরও আগে জানাতিস। তোর মতলবটা কি বল? ভাই বলল, আমাকেও গল্প শোনাতে হবে। আমার একা ভালো লাগে না। একসাথে 2 জনের সাথে গল্প করতে পারবো ভেবে আমিও আর বাধা দিলাম।
পালাক্রমে বিশু আর মেজদার সাথে অনেক গল্প করেছি রাতভর। ঘড়িতে তখন রাত 2:30 বাজে। ঘর অগোছালো হয়ে আছে, জামা কাপড় এদিক সেদিক ফ্লোরে পড়ে আছে। ওরা গুড নাইট বলে নিজের রুমে চলে গেল। এদিকে আমিও একটা ম্যাক্সি পরে ফ্রেশ হয়ে নিলাম। হাঁটতে অসুবিধা হচ্ছিল, তবুও রুমের দরজাটা লক করে কোনো মতে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় তাই সহজেই ঘুমিয়ে পড়লাম।